বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, আমাদের সবার অত্যন্ত প্রিয় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর সেনানী, অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র, ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম, আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, আমাদের অনেকের প্রেরণার উৎস, জাতীয়তাবাদী রাজনীতির একজন বরেণ্য ব্যক্তিত্ব, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমার সহযোদ্ধা, জাতীয়তাবাদী যুবদল থেকে শুরু করে আজ অবধি ক্লান্তিহীন পথ চলার এক জাতীয়তাবাদী সৈনিক, সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, প্রখ্যাত নারী নেত্রী জনাব বিলকিস ইসলাম, উপস্থিত অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমে জিয়া মঞ্চের জন্মবার্ষিকীতে তাদেরকেও শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই শুভ দিনে জিয়া মঞ্চের যে দায়িত্ব এবং কর্তব্য, সেটার একটি প্রাথমিক পর্ব সম্ভবত তারা শুরু করেছেন আজকে। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এতটুকু অনুভব করতে পেরেছি যে জিয়া মঞ্চে এই প্ল্যাটফর্মে যারা আছেন, অংশ নিয়েছেন, অবস্থান করছেন, তারা দলীয় পরিচয়ে যে যেখানেই অবস্থান করেন না কেন, জিয়াউর রহমানের নামের ব্যাপারে তাদের মধ্যে কোনো গ্রুপিং সাব গ্রুপিং নাই। এটা প্রমাণিত হয়েছে। অনেককে আমরা দেখছি এখানে যারা আমাদের পুরনো সহযোদ্ধা, এখনো তাদেরকে দেখলে আমাদের ভালো লাগে, তাদেরও আবার আমাদেরকে দেখলে ভালো লাগে। এইখানে কোনো জেলা, কোনো কমিটি, মূল দল, অঙ্গ সংগঠন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এসব নাই। এর থেকে বোঝা যায় যে সবার উপরে হচ্ছে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম। এবং যেই কারণে জিয়া মঞ্চের মধ্যে আজকে নানা পথ মথের জাতীয়তাবাদী সৈনিকদের একটা ছোট্ট সমাবেশ ঘটেছে। এই সমাবেশটাকে যদি আমরা বড় করতে পারি ক্রমাগত, এবং বড় করতে 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 একসময় রাজপথে গিয়ে একটা প্রবল তরঙ্গ কিংবা ঢেউ সৃষ্টি করতে পারি, সেদিন এই জিয়া মঞ্চের জন্মদিন পালনের সার্থকতা আসবে, তার আগে নয়। সেই প্রস্তুতিটা আমাদেরকে নিতে হবে। আজকে একটা চরম একটা ফ্যাসিস্ট সরকারের আওতায় আমরা আছি, যে ফ্যাসিস্ট সরকারের মধ্যে শুধুমাত্র অবৈধভাবে নির্বাচিত যারা তারাই না, এর সঙ্গে দালাল এবং ওই যে চুইয়ে চুইয়ে তেল পড়া কিংবা কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের আটিটার জন্য অপেক্ষা করা, এই ধরনের কিছু সংবাদকর্মী আছেন, কিছু বুদ্ধি বিক্রি করে যারা খায় এ ধরনের কিছু লোকেরা আছেন, কিছু মৌলভী, মধুলোভী আর কি, মধুলোভী কিছু শিক্ষক আছেন, বিভিন্ন পেশার মানুষেরা আছেন। সবাই মিলে কিন্তু এই সরকার, এই কথাটা আমাদেরকে মনে রাখতে হবে। এই সরকার মানে শুধু আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা ওবায়দুল কাদের কিংবা আওয়ামী লীগের নেতারা, তারাই না। এই সরকারের অন্তর্ভুক্ত বলতে আমি মোজাকে বুঝাই। মোজা বুঝেনেন আপনারা, ইকবালকে বুঝাই, আছে না আরেকজন, এদেরকে বুঝাই। তারপরে নাই মুই খাই আছে একজন, নাই মুই খান, এরা এই ধরনের অনেকে আছেন যারাও এই সরকারের অংশ। এগুলোকেও সিল মেরে রাখতে হবে যে কখন কোনটাকে প্রয়োজন হয় সেই ব্যবস্থা রাখতে হবে। এইখান থেকে একটা বার্তা যেতে হবে সরকারের কাছে, খবরদারি করেন, আড়ি পথেন, ফোনে অডিও ফাঁস করেন, আমরা কোথায় কি করি, বাথরুমে কখন যাই সেইটাও বসে বসে পাহারা দেন, সব সময় বিগ ব্রাদারগিরি দেখান যে আমাদের দিকে নজর রাখছেন। আপনাদেরকেও আজকে বলে যাই, একবারের জন্য এই কথাটা ভুলে যাবেন না দয়া করে। আপনাদের অনেককেও আমরা নজরদারিতে রেখেছি, আমরাও নজরদারিতে রেখেছি। কে কোথায় কি করছেন সব হিসাবের খাতায় জমা হচ্ছে। বছর শেষে যেভাবে পহেলা বৈশাখ হাল খাতা খোলে, সেইভাবে হাল খাতা যেদিন খোলা হবে সেদিন বুঝবেন পাওনা কিভাবে আদায় করতে হয়। অনেক করেছে, অনেক হয়েছে, অনেক হয়েছে। বাংলাদেশ প্রতি মাস, বাংলাদেশ প্রতি বছর, এই ধরনের পত্রিকায় অনেক কিছু লেখা হচ্ছে আজকে, হ্যাঁ, অনেক কিছু লেখা হচ্ছে।
সেই সমস্ত সাংবাদিকদেরকে বলবো, একটা ভুল করলে পরে সেই ভুল সংশোধন করতে কিন্তু অনেকগুলো ভুল আবার নতুন করে করতে হয়। একবার পত্রিকার পাতায় হেডিং হলো, পত্রিকার পাতায় শিরোনাম হলো পুলিশের গু খেয়ে দুজনের মৃত্যু। তো মানুষ চিন্তা করলো কি ব্যাপার, এটা কেমন খবর হলো? পরদিন পত্রিকায় ছাপা হলো, দুঃখিত, ওটা হবে পুলিশের গুলি খেয়ে দুজনের মৃত্যু। তারপরে আবার লিখেছে, আমাদের পাছায় ভুল হওয়ার কারণে আমরা দুঃখিত। আবার আর একটা ভুল কিন্তু করলো, ছাপাকে পাছা বানিয়ে দিল। সেই আবর্তের মধ্যে কিছু কিছু পত্রিকা চলছে, কিছু কিছু টেলিভিশন চলছে। তাদেরকেও আমরা বলছি, আমরাও আপনাদেরকে সরকারের দালালের খাতায় অন্তর্ভুক্ত করে নিয়েছি। ইনশাআল্লাহ হালখাতার সময় দেখা হবে আপনাদের সঙ্গে। আজকেও এরকম একটা জাতীয় দৈনিকে বিশাল এক কাহিনী রচনা করা হয়েছে, বিশাল কাহিনী রচনা করা হয়েছে। সরকার এবং দেশ এক জিনিস না, এই কথাটা এই ছাগলদেরকে কারা বুঝাবে? সরকার হচ্ছে সমালোচনার বিষয়বস্তু, দেশ হচ্ছে ভালোবাসার বিষয়বস্তু। আমাদের কাছে, জিয়া মঞ্চের লোকদের কাছে, জিয়ার অনুসারীদের কাছে, বেগম খালেদা জিয়ার অনুসারীদের কাছে, তারেক রহমানের কমান্ডারদের কাছে সবার আগে দেশের প্রতি দরদ, ভালোবাসা। কোনো সমালোচনা নেই। সমালোচনা যারা দেশকে ভুল পথে চালাচ্ছেন, দেশকে যারা দুর্নীতিগ্রস্ত করেছেন, দেশকে যারা দেনাগ্রস্ত করেছেন, দেশকে যারা বিশ্বের দরবারে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে বাংলাদেশ নামে এখন যে দেশটি গণতন্ত্রের সূচকে সবচেয়ে অধঃপতনে রয়েছে। ডিজিটাল যে পর্যবেক্ষণ করে সারা পৃথিবীর সবচেয়ে বড় বড় সংস্থাগুলো, তারাও দেখিয়েছে যে ডিজিটাল বলে এই আওয়ামী লীগ চিৎকার করে, কৃতিত্ব নিতে চায়। সেই ডিজিটালেও এই দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র আফগানিস্তান আমাদের উপরে, শুধুমাত্র আফগানিস্তান আমাদের নিচে, আর প্রত্যেকের চেয়ে আমরা নিচে। ভুটান, নেপাল পর্যন্ত তারাও আমাদের চেয়ে উপরে। আর ডিজিটাল একজন অ্যাডভাইজার আছে, নিজের ছেলে, আর ডিজিটাল বলে বলে বেহুশ হয়ে যায়। মুখে পানির ছিটা দিলে, তার পাখায় বাতাস দিলে আবার হুশ হয়। 600 অ্যাপস খুলেছে এই সরকার, 600 অ্যাপস খুলেছে সরকারের নিজস্ব উদ্যোগে। মোস্তফা জব্বারের যে মন্ত্রণালয়, সেইখানে সেই 600 অ্যাপসের মধ্যে 3টা মাত্র অ্যাপ সচল, বাকিগুলো মরে গেছে। কোনগুলো মরার মতো অবস্থায় অক্সিজেনে আছে, কোনগুলো লাইফ সাপোর্টে আছে। ডকুমেন্টারি বললাম, সাইবার অ্যাক্টের ভয় দেখাবেন না, আমার কাছে দলিল আছে, দলিল ছাড়া আমি এই সব কথা বলি না। অর্থের অপচয় এইভাবে হচ্ছে, এখন আবার বলছে 5G দিয়ে দিচ্ছি, 5G মানে আরেক দফা লুটপাটের একটা ব্যবস্থা করেছে। গতকালকে জাতীয়তাবাদী ওলামা দলের জন্মদিন ছিল, 42তম জন্মদিন। আজকে আপনাদের 29তম জন্মদিন। গতকালকেও আমাদের মাননীয় মহাসচিব বলেছেন, নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আমরা কোনো নির্বাচনে যাব না। ওবায়দুল কাদের সাহেব সঙ্গে সঙ্গে পুঁথি খুলে বসে গেছেন, পুঁথি খুলে বসে গেছেন, পুঁথি বসে মাথা ঝুলিয়ে ঝুলিয়ে পুঁথি পাঠ করতেন আর বলছেন যে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি নাকি মামা বাড়ির আবদার। তো ঠিক আছে, মামা তো উত্তর দেন নাই, দিয়েছেন মামা তো বাড়ি। আমরা তো মামার কাছে বলেছিলাম বা খালার কাছে, কিন্তু উত্তর দিলেন মামাতো ভাই ওবায়দুল কাদের সাহেব। তো মামতো ভাই, আমাদের দিকে এত উত্তেজিত কেন আপনি? আগে আপন ভাইটাকে থামান না, ওই ভাইটাকে থামান যে ভাইটা বলেছে যে আপনি আর কখনো নির্বাচনী এলাকায় যেতে পারবেন না, আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। আপনার বউ কি কি, আপনার স্ত্রী কি দুর্নীতি করেছে তার বিশাল ফিরিস্ত তুলে ধরেছে। এবং ওখানকার এসপি কে বলেছে যে এসপি, তুমি হেডকোয়ার্টারে ছিলা, তুমি কেন এখানে পিকনিক করতে আসলা? তুমিও তো কি কি নোয়াখালীর ভাষা আমি বুঝি না, যে তুমিও তো পালানের দরজা পাবা না সময় বলেছে না। গতকালকে দেখলাম সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জে ধমক দিচ্ছে শামীম ওসমানকে, খবরদার এলাকায় চলাচল বন্ধ করে দেবো, নারায়ণগঞ্জের মানুষ আপনাকে এলাকায় ঢুকতে দেবে না, আমাকে ধমক দেখাবেন না। আবার গতকাল কি দেখলাম, হাসানুল হক ইনু কুষ্টিয়ার মিরপুরে ধমক দিয়ে আওয়ামী লীগের লোকদেরকে বলছে, আমি ইনু, আমার গায়ে যদি একটা লাঠির বাড়ি পড়ে আমি 5টা লাঠির বাড়ি দেবো, দিয়ে দেখিয়ে দেবো আমি কি জিনিস। বুঝেছেন তো? ওদিকে মির্জা কাদের, ওদিকে শামীম ওসমান, সেলিনা হায়াত আইভি, ওদিকে
আপনার হাসানুল্লাহ বিরু ভার্সেস মাহবুবুল আলম হানিফ, ওদিকে নিক্সন চৌধুরী ভার্সেস শাহজাহান খান, নানা রকমের কেসের মধ্যে আছে কেস। গাজীপুরের মেয়র এবং ভার্সেস মন্ত্রী আজমতুল্লাহ, নানান কেসের মধ্যে আছে। কিন্তু ঘরের আগুন নেভাবেন নাকি ফুফাতো ভাইদের দিকে তাকাবেন কাদের সাহেব, এই চিন্তা করার সময় কিন্তু খুব বেশি আপনাদের হাতে নাই। যত গলাবাজি করেন, গলাবাজি করে কোনো লাভ নেই। অনেক করেছেন, অনেক করেছেন। ফেরি গিয়ে পদ্মা সেতুতে ধাক্কা খায়, সেটা দেখতে যায়, সেখানেও বিএনপিকে গালি গালাজ করে। আরে করোনার টিকা কেন্দ্র উদ্বোধন করতে যায়, ওইখানেও বিএনপিকে গালি গালাজ করে। তারপরে কি বলে, তারপর আপনার পাঠ্যপুস্তক বিতরণ করতে যায়, সেখানেও বিএনপিকে গালি গালাজ করে। পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষা দেখতে যায়, সেখানেও বিএনপিকে গালি গালাজ করে। তো মামতো ভাই, বিএনপি যদি নাই থাকে, বিএনপি বিএনপি করতে করতে বেহুশ হয়ে যান কেন? হুশে আসেন, হুশে আসেন, এখনো সময় আছে, হুশে আসেন। বাংলাদেশের মানুষের সঙ্গে যে প্রতারণা, যে দুর্নীতি, যে অবিচার, যে দুঃশাসন আপনারা করেছেন 2015 থেকে পর থেকে এই দেশে একটা দিনের জন্য হরতাল, অবরোধ, ধর্মঘট হয়েছে? হয়েছে? হয় নাই। 15, 16, 17, 18, 19, 20, 21, 7 বছর চলে গেছে। 7 বছর পরেও কেন বাংলাদেশের পাসপোর্ট 7 ধাপ নিচে নেমে যাবে? কেন বাংলাদেশের গণতন্ত্রের সূচক আজকে মোমবাতি জ্বালিয়ে দেখতে হবে? কেন? এই প্রশ্নের উত্তর দেবেন না? এই প্রশ্নের উত্তর বিএনপির কাছে তো পড়ে, আগে এই জিয়া মঞ্চের মতো যে ছোট ছোট সহযোগী সংগঠনগুলো আছে, এদের কাছে দিতে হবে ইনশাআল্লাহ। সেই দিন খুব বেশি দূরে নয়। গল্প করেন, উন্নয়ন করেছেন, উন্নয়ন করেছেন, উন্নয়ন করেছেন। আপনাদের এক বাচাল মন্ত্রী আছে, যাকে এক সময় ওবায়দুল কাদের বলেছে যে হাসান মাহমুদ হলো ভুয়া ডক্টরেট ডিগ্রি, বলেছে না? 11তে বলেছে, এটারও দলিল আছে। বলেছে যে আপনার ডক্টর হাসান মাহমুদ এবং ডক্টর জিয়া রহমান ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, এই দুজন নাকি ভুয়া ডক্টরেট। ওবায়দুল কাদের বলেছে 111-এর সময়। তাই সে ভুয়া ডক্টরেট হাসান মাহমুদ সাহেব তো অনেক কথাবার্তা বলেন যে বাংলাদেশ নাকি সিঙ্গাপুর হয়ে গেছে। আরে সিঙ্গাপুরের যে কয়টি ব্যাংক, তার মধ্যে একটা ব্যাংক শুধু সিঙ্গাপুর ন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক, একটা ব্যাংকের ক্যাপিটাল নেটওয়ার্ক মূল পুঁজি হচ্ছে 333 বিলিয়ন ইউএস ডলার, 333 বিলিয়ন ইউএস ডলার। আর বাংলাদেশের সমস্ত ব্যাংক, সরকারি বেসরকারি ব্যাংক মিলিয়ে এদের ক্যাপিটাল নেটওয়ার্ক হচ্ছে 110 বিলিয়ন। কোথায় সিঙ্গাপুর, কোথায় আগরতলা, কোথায় ঘাটের তলা? সিঙ্গাপুরের প্রতিটি নাগরিকের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু আয় হচ্ছে 62 থেকে 63 হাজার ইউএস ডলার। আর আমাদের এখানে ভুয়ো তথ্য দিয়ে এখন পর্যন্ত 2000 ডলারের মতো দেখানো হয়। 1971-এর 16ই ডিসেম্বর, 18ই ডিসেম্বর, 12ই ডিসেম্বর 3টি দেশ স্বাধীন হয়েছে আমাদের বিজয় দিবসের দিন এবং বিজয় দিবসের আগে পরে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। এই প্রত্যেকটি দেশের মাথা পিছু আয় আজকে 57,000 থেকে 68,000 ডলার পর্যন্ত, এবং কুয়েতেরটা হচ্ছে 1,06,000 ইউএস ডলার পার ক্যাপিটা ইনকাম। আমাদেরকে ভুয়া জিনিস দেখায়, জাদুর বাক্স দেখায় যে উন্নয়ন হয়েছে। আমি আমার বক্তব্য বাড়াবো না, একটা ছোট্ট কথা বলে শেষ করব। আওয়ামী লীগের উন্নয়ন হচ্ছে ভাওতাবাজি, এবং এই ভাওতাবাজির মধ্যে দেশকে রেখে এর বিরুদ্ধে কথা বললেই তারা বলে দেশ বিরোধী ষড়যন্ত্র। এই জন্য আবারও বলি, দেশ এবং সরকার এক জিনিস নয়। দেশ আমাদের কাছে সবার আগে এটা প্রমাণ করেছি। বিএনপির দলীয় সঙ্গীত ছিল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আর বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন। এই গানের প্রতিটি লাইনে লাইনে ওনার জীবনের প্রতিচ্ছবি। 1971-এ স্বাধীনতা যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে জিয়া প্রথম বাংলাদেশে এসেছেন। এর আগে মেজর জিয়াকে কেউ চিনত না। এরপর 1975-এর 7ই নভেম্বর আবার এসেছেন, এবং এরপরে যেই চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেই চট্টগ্রামে তিনি তার জীবনের শেষ রক্তবিন্দু মিলিয়ে দিয়ে ওই বাংলার মাটির সাথে মিশে গেছেন। এর থেকেই প্রমাণিত হয় জিয়াউর রহমান কেন বিএনপির দলীয় সঙ্গীত প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ রেখেছিলেন। আমরা আপনাদের মতো ভাওতাবাজির উন্নয়নে বিশ্বাস করি না।
মারবেন আমাদেরকে, অনেক তো মারছেন, সোশ্যাল মিডিয়ায় অনেকে দেখে থাকতে পারেন এই ভিডিওটা। মোটা ছোট একটা লোক শুকনা একটা লোককে ক্রমাগত মারছে, যদি দেখে থাকেন একটু মনে করে দেখেন, নাহলে বুঝতে পারবেন এখনো আছে ইউটিউবে। মারতে 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 শুকনা লোকটা মার খাচ্ছে, ও পাল্টা দিচ্ছে দু একটা, কিন্তু ও মার খাচ্ছে বেশি। মার খেতে 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 মার দিতে 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 মোটা লোকটা লুঙ্গি খুলে পড়ে গেছে, তারপরেও সে মারছে, তারপরেও মারছে। আর তখন যখন লুঙ্গি খুলে পড়ে গেছে, তখন ওই লোকটা আরো একটু দূরে দূরে যাচ্ছে, যাতে ওই অবস্থায় ও দৌড়ায়। তা আমাদেরকে তো মারছেন, পরনে লুঙ্গি আছে কিনা খেয়াল রাখবেন, মারতে থাকেন, মারতে থাকেন, দেখি আপনাদের দম কত দূর পর্যন্ত আছে। গল্প করেন পার্লামেন্টে বসে উন্নয়নের উন্নয়নের, তো 3 এমপি বসে বসে গল্প করছে। এর মধ্যে আওয়ামী লীগের এমপির পালা যখন আসলো, তখন অন্য দলের চিটাফোটা যারা আছেন তারা পেছনে বসে দেখছে। সে গল্প করছে যে আওয়ামী লীগ হচ্ছে সেই দল যারা বাজেট সংকোচনের মাধ্যমে উন্নয়ন দেখাতে পারে। উদাহরণ হিসাবে বলল যে বাবা 100 টাকা দিয়ে 3 ছেলেকে বলল যে 100 টাকা দিলাম, 100 টাকা এমন কিছু আনো যাতে আমার পুরো ঘর ভরে যায়। তো বড় ছেলে কি করলো, সে গিয়ে 100 টাকার তুলা কিনে আনলো, কিন্তু দেখলো যে না, তাদের ঘর ভরে না। মেজো ছেলে এটা দেখে চিন্তা করলো তুলা দিয়ে তো হবে না, সে গিয়ে খড়কুটা কিনে নিয়ে আসলো, ওতেও দেখা গেল পুরো ঘর ভরে না। ছোট ছেলে যেটা ডিজিটাল সান, এই ডিজিটাল সান যেটা, সেইটাই করেছে কি একটা মোমবাতি কিনে নিয়ে আসছে, 5 টাকা দিয়ে একটা মোমবাতি কিনে নিয়ে আসছে, এনে ঘরের মাঝখানে গেছে, ওইটা জ্বালিয়ে দিয়েছে, সারা ঘর আলোতে ভরে গেছে। আওয়ামী লীগ হলো 100 টাকা বাজেটের মধ্যে মোমবাতি জ্বালিয়ে সারা ঘর ভরে দেয়। এই গল্প বলছে, আওয়ামী লীগ আর তো হাততালি দিচ্ছে। পেছন থেকে মাইকে একজন দাঁড়ালো, মনে করেন বিএনপির একজন এমপি দাঁড়ালো 5-6 জনের মধ্যে, দাঁড়িয়ে বললো তা তো বুঝলাম ঘর ভরে ফেলেছেন, বাকি 95 টাকা কই মিয়া, ওইটা কয় নাকি, ওইটা কোথায় রাখছে? এই উন্নয়ন করতে করতে দেশের 13টা বাজিয়েছেন, গরিব আরো গরিব হয়েছে, জিনিসের দাম বেড়েছে, দ্রব্যমূল্যের যন্ত্রণায় মানুষ অস্থির, ট্যাক্সের যন্ত্রণায় মানুষের অস্থির। এই চুরি সামলানোর জন্য জনগণের সম্পদ অপচয় করা বন্ধ করেন, নাহলে এমন দিন আসবে জিয়া মঞ্চের সৈনিকদের কাছেই আপনাদেরকে দাঁড়িয়ে কৈফিয়ত দিতে হবে দেশের প্রতিটি ক্ষতিকর কাজের, প্রতিটি জিনিসের। সেই দিনের জন্য প্রস্তুতি নেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বান, তারেক রহমানের নেতৃত্বের নির্দেশনা এবং আমাদের এই মঞ্চে বসা নেতৃবৃন্দ সহ আরো যারা আছি, আমাদের সবার অংশগ্রহণের মধ্য দিয়ে সেই সুদিন বাংলাদেশে ফেরত আসুক। বিএনপি ক্ষমতায় যাওয়া না যাওয়া এটা খুব ছোট ব্যাপার, সেই তুলনায় যদি দেশকে আমরা মুক্ত করতে পারি, সেটাই হবে আমাদের কাছে বড় পাওয়া। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়া মঞ্চ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।